শশীর কাণ্ডজ্ঞানহীন ব্যবহারে প্রতাপের রাগের পাড়া যেন আজ গগনচুম্বী। এতখানি সাহস কিভাবে পায় একটা মেয়ে মানুষ, বুঝে উঠতে পারছে না সে। ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছে মস্তিষ্ক। একেই ওই প্রস্টিটিউটের ব্যবহারের মাথায় রাগ চড়ে গিয়েছিল, তাই বাড়ি ফিরে শশীর অন্তর্ধানকে কেন্দ্র করে তার তুঙ্গে উঠেছে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে প্রতাপ প্রথমে ওয়াটার পিউরিফায়ার থেকে জল ঢালল গ্লাসে, তারপর ফ্রিজ থেকে লেবু বার করে অদক্ষ হাতে কাটতে গিয়ে আঙুল কেটে ফেলল খ্যাচ করে। কাটা খায়ে লেবুর রস লেগে জ্বলে উঠতে রাগের চোটে লেবুখানা ধরে আছাড় মারল মেঝেতে। দাঁতে দাঁত চিবিয়ে গালি দিয়ে বলে উঠল, ধুর বাল, আজকে হচ্ছেটা কি আমার সাথে? যে কাজেই হাত দিচ্ছি তাই উল্টো হয়ে যাচ্ছে কেমন যেন। কনস্টেবল শিকদার কিছুটা দূরে চুপ করে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। প্রতাপের এই অবস্থা দেখে মনে মনে বেশ মজা নিচ্ছিল। প্রতাপের এমন পাগলের মতো হাবভাব দেখে ভয় ভয় বলল, স্যার আপনি ঠিক আছেন তো? না মানে রক্ত কি খুব বেশি বেরোচ্ছে? মানে ডাক্তার টাকা লাগবে? ডাক্তার কেন, গোটা হাসপাতাল ডেকে নিয়ে এসো এখানে। স্টুপিড। যাও গিয়ে দেখো ওখানে ড্রয়ারের মধ্যে ফার্স্ট এইড বক্স আছে। বলি বসার ঘরের শোকেসটা দেখিয়ে দিল। শিকদার তড়িঘড়ি করে ছুটল ফার্স্ট এড বক্স আনতে। কিছু সময় খোঁজার পর হাতে পেতেই পুনরায় ছুটে এলো প্রতাপের কাছে। তুলোয় অ্যান্টিসেপটিক লিকুইড লাগিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেড লাগিয়ে দিয়ে বলল, স্যার আপনি রাগ না করলে একটা কথা বলি। হুম। হেডকোয়ার্টার থেকে মেল এসেছিল। আসলে স্যার প্রায় 5 মাস হলো আপনি মেডিকেল লিভ নিয়ে বাড়িতে আছেন তো, তাই হয়তো জানেন না আপনাদের থানার আজ নতুন ইনচার্জ স্যার জয়েন করবে। আজকে আমাদের সবার থানায় থাকা ম্যান্ডেটারি করা হয়েছে। তাই বলছিলাম যে গাড়ি নিয়ে এসেছো? হ্যাঁ স্যার। চেহারায় প্রশ্ন চিহ্ন ঝুলে। বুঝতে পারেনি প্রতাপের কথাখানা। তা দেখে প্রতাপ ফ্রিজ থেকে আরেকটা লেবু বার করে কাটতে কাটতে পুনরায় বলল, বলছি গাড়ি কি নিয়ে এসেছো নাকি আমাকে পায়ে হেঁটে রওনা দিতে হবে, কোনটা? এবার কথার পুরো অর্থোদ্ধার করতে পেরে শিকদার বোকা হেসে বলল, হ্যাঁ 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 স্যার, এনেছি, গাড়িতে সাথে করে নিয়ে এসেছি। প্রতাপ লেবুর জলের চুমুক দিতে দিতে বলল, তাহলে এক্ষুনি সামনের ওই দোকানটা থেকে আমার জন্য কুসুম ছাড়া 5টা সেদ্ধ ডিম কিনে নিয়ে এসো। আমি ততক্ষণে রেডি হয়ে নিচ্ছি। বলে 100 টাকার নোট বের করে কিচেন ক্যাবিনেটের উপর রেখে বেডরুমে ঢুকে গেল। শিকদার টাকাটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে যেতেই প্রতাপ ফোন বার করে কল বসালো শশীর নম্বরে। যতবার কল করলো ততবারই ফোন কোম্পানির স্বয়ংক্রিয় মহিলা কণ্ঠটা বারবার করে বলল, দ্য নাম্বার ইউ হ্যাভ কল ইজ কারেন্টলি সুইচ অফ, প্লিজ ট্রাই এগেন লেটার। বিরক্ত হয়ে তেতো মুখে আরও কটা খাঁচা খিস্তি দিয়ে প্রতাপ ডায়াল করলো বাবা চিরাগ দত্তের কাছে। কয়েকবার রিং হতে ও পাশ থেকে ফোন রিসিভ হলো। হ্যালো, হ্যাঁ বাবু বল। শশী গেছে সেখানে? কে বৌমা? কই না তো। কেন, কি হয়েছে? আবার অশান্তি করেছিস নাকি? তোরে না বললাম এই কটা দিন একটু ধৈর্য ধর। তুই কি আমার কথা একেবারেই শুনবি না? চেরাকের এত এত কথায় এবার সত্যি ধৈর্যের সীমা হারালো প্রতাপ। রেগে মেগে খিস্তি দিয়ে বলে উঠল, ধুর বাল, তোমার কাছে ফোন করাটাই ভুল হয়েছে আমার। বলেই ফট করে ফোনটা কেটে দিল। এদিকে চেরাগ ছেলের হঠাৎ এত রাগ দেখে স্তম্ভিত হয়ে বসে রইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। বেশ কিছুক্ষণ পর ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বিড়বিড় করে বলতে লাগলো, শালা বালের ছেলে জন্ম দিছি, বাল। বাবা বলে কোনো সম্মানই দেয় না, ধুর। সামনে দাঁড়ানো লতা দেবী চায়ের খালি কাপটা প্লেটে তুলতে তুলতে হেসে ফেললেন। তার ছেলের হাসি হাসতে হাসতেই বললেন, জাত গুণে তাঁত বয়, কুষ্ঠা গুণে ফ্যাস্ট বয়। ফণি মনসার গাছ লাগিয়ে মিষ্টি আমের আশা করলে কি আর তা পাওয়া যায়? এ তো সবে শুরু, আরও অনেক বাকি এখনো। বলেই ব্যস্ত পায়ে হেঁটে চলে গেলেন রান্নাঘরে। সেদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল চিরাগ দত্ত। আজ প্রায় কতগুলো বছর পর লতা কথা বলল তার সাথে।
তাও আবার এইভাবে। একই ছেলের ব্যবহারে মস্তিষ্ক খিচড়ে ছিল, তাই বইয়ের খোঁচা মারা কথায় আরও বিগড়ে গেল তা। রাগে দাঁত মুখ খিচিয়ে তড়াক করে উঠে দাঁড়ালো। অতপর দেয়ালের পাশে হেলান দিয়ে রাখা বিড়াল তাড়ানো লাঠিখানা তুলে নিয়ে চলল রান্নাঘরের দিকে। বিড়বিড় করে বলতে লাগলো, খুব সাহস বেড়েছে বান্দির বাচ্চার। আজ একখান চরম শিক্ষা না দিয়ে যাচ্ছি না। উদীয়মান তপনের ঝলমলে আলোয় আলোকিত হয়ে গেছে গোটা বাড়ির পূবের দিকটা। বড় আম গাছের ফাঁকগুলি রোদের সোনালি কিরণগুলো জানালা দিয়ে ঢুকে লুটিয়ে পড়েছে বিছানার চাদরে। পৃথা দেবী পূবের দিকে দোতলার বড় ঘরটায় ঢুকলে দেখলেন পিয়ালি চুপ করে হাঁটুতে মুখ ঠেকিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আজ প্রায় দিন 10 হতে চলল মেয়েটা এসেছে। অন্যান্যবার বাড়ি আসতেই নালিশের ঝুলি খুলে বসে মেয়েটা। স্বামী, শাশুড়ি আর শ্বশুরবাড়ি অন্যান্য সবার নামে নালিশ শুনতে শুনতে দিন পার হয়ে যেত পৃথা দেবীর। কিন্তু এবার আর তেমন কিছু হয়নি। মেয়েটা সুদীর্ঘ 5 মাস পর বাড়িতে তো ফিরে এলো, কিন্তু একদম চুপচাপ হয়ে। একটা বারের জন্য কারো নামে কোনো নালিশ করেনি। পৃথা দেবী মেয়ের কাছে এসে বসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, পিউ, কি হয়েছে মা? কিছু হয়নি। একটা সত্য কথা বলতো, তুই কি আসলেই বাবা মাকে দেখতে এখানে এসেছিস নাকি অন্য কোনো কারণ আছে এর ভেতরে? পিয়ালির শ্বাস থমকে গেল। মায়ের দিকে প্রগাঢ় চাহনি মিলে তাকিয়ে রইল। পৃথা দেবী মেয়ের অমন চাহনি দেখে ভয় পেলেন। পিয়ালির এক হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে নিয়ে বললেন, কি হয়েছে মা, সত্যি করে বলতো। পিয়ালি মায়ের কথায় নিজেকে আরো চেপে রাখতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। কাঁদতে কাঁদতে বলল, মা, সব কিছু ছেড়ে চিরদিনের মতো বাড়ি চলে এসেছি। ওই সংসার আর আমি করব না। মেয়ের কথা শুনে মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো পৃথা দেবীর। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে মুখে হাত দিয়ে আটকে উঠলেন তিনি। কম্পমান কণ্ঠে বলে উঠলেন, কি বলছিস তুই এসব? সংসার করবি না মানে? পাগল হয়েছিস তুই? মা, আমি জানতাম তুমি এমনটাই বলবে, তাই তো এতদিন কিছু বলিনি। তুমি জানো না ওরা আমার সঙ্গে দিনের পর দিন কত বাজে ব্যবহার করতো, তবুও আমি সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছিলাম। কিন্তু সেদিন আর আমি মেনে নিতে পারলাম না, যখন তোমার জামাই আমার গায়ে হাত তুললো, ঘাড় ধাক্কা দিয়েও বাড়ি থেকে বের করে দিল। পৃথা দেবীর হাত দুটো ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে পিয়ালি বলতে লাগলো, ও মা, মা গো, আমাকে তুমি আর ও বাড়িতে ফিরে যেতে বলো না। আচ্ছা, তুমি একটু তাকিয়ে দেখো আমার দিকে। কোনোদিন কি তোমার মেয়ের গায়ে তোমরা হাত তুলেছ? তোলনি তো। তুমি না বলতে তোমার ফুলের মতো মেয়ে আমি নাকি ছোট থেকে বড় আদরে বড় যত্নে বড় হয়েছি। তাহলে ওরা তোমার সেই আদরের মেয়ের গায়ে হাত তুলবে আর তুমি সেই বাড়িতে আমাকে পাঠিয়ে দেবে? বলো। পৃথা দেবী মেয়ের কথা শুনে ঠিক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। এই মুহূর্তে তার কি করা উচিত তাও মাথায় এলো না। রোবট চালিত যন্ত্রের ন্যায় পিয়ালির হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়ালেন। স্তম্ভিত বাকরুদ্ধ হয়ে গুটি গুটি পা ফেলে বেরিয়ে এলেন ঘর থেকে। অতপর আস্তে ধীরে এগিয়ে চললেন নিজের ঘরের দিকে। খতিয়ে দেখতে হবে, এই ঘটনার একেবারে তলানিতে হাতটি দেখতে হবে সত্যিটা আসলে কতটা ভয়ঙ্কর। পৃথা দেবী এত তাড়াতাড়ি বিশেষ কোনো সিদ্ধান্তে পৌঁছালেন না। ছোট মেয়ের থেকে পাওয়া আঘাতের পর আর স্বামীর অসুস্থতায় তিনি অনেকটাই বাস্তববাদী হয়েছেন বলে চলে। নিজের বিবেকহীনতা আর একপাক্ষিক বাছবিচারে অনেক কিছু এলোমেলো করে ফেলেছেন। সেগুলিকে শক্ত হাতে আবার নিজের যথাযোগ্য স্থানে ফিরিয়ে আনতে হলে অনেক ধৈর্য দরকার। তিনি রাখবেন সেই ধৈর্য, তাকে যে রাখতেই হবে। এখন কেমন বোধ হচ্ছে মিস পৌশালী? সামনে দাঁড়ানো যুবকটির কথায় চোখ পিটপিট করে তাকালো পৌশালী। বেড থেকে আস্তে ধীরে মাথাটা তুলে উঠতে নিতেই প্রচণ্ড ব্যথায় চোখ মুখ কুচকে আহ বলে কুকিয়ে উঠল মেয়েটা। যুবকটি তড়িঘড়ি পৌশালীকে সাপোর্ট দিয়ে পিঠের তলায় বালিশ রাখতে রাখতে বলল, আরে আস্তে আস্তে, এতটা ব্যস্ত হবেন না, আপনার ওভারি যে প্রেশার পড়বে। পৌশালী মাথা নেড়ে সম্মতি জানিয়ে আস্তে আস্তে উঠে বসে ধীর কণ্ঠে বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? যুবকটা হাসল। বেডের পাশে রাখা লোহার টোলটা টেনে বসতে বসতে বলল, তাহলে কাল তো আপনার ছুটি হয়ে যাচ্ছে, কোথায় যাবেন বলে ঠিক করলেন? পৌশালী কথাটুকু শুনে দীর্ঘশ্বাস ফেলে উদাস নয়নে চেয়ে রইল জানালার বাইরে।
সত্যি তো, ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই। মা বাবার বাড়ির দরজা নিজে হাতে বন্ধ করে দিয়ে এসেছে। একজন প্রিয় মানুষ ছিল যে বুক দিয়ে আগলে রাখতো, তার সাথেও প্রবঞ্চনা করে ঠকিয়ে এসেছে। এই সরকারি হাসপাতালেই বা আর কতদিন রাখবে ওকে? তাও তো হয়ে গেল প্রায় ৮-৯ দিন। এদিকে শরীরের যা অবস্থা, তাতে করে এই মুহূর্তে নিজে থেকে কোথাও যাওয়ার মতো শারীরিক শক্তি তার নেই। এদিকে যুবকটা বৈশালীকে চুপ করে থাকতে দেখে বলল, বুঝেছি, আপনার যাওয়ার এই মুহূর্তে কোনো ঠিকানা নাই। আপনি চাইলে আমার বাড়িতে কিছুদিন গেস্ট হিসেবে থাকতে পারেন। বৈশালী কঠোরগত চোখ দুটোতে চেয়ে আবার সেই মিনমিনে গলায় বলল, না না, তা হয় না। আপনি এমনিতেই আমার জন্য যা করলেন, আমি আপনার কাঁধে আর বোঝা হতে চাই না। ওকে, ঠিক আছে। আপনি তাহলে আপনার বাড়ির নাম্বার দিন, আমি তাদেরকে ইনফর্ম করে দিচ্ছি। বৈশালী উপায়ন্তর না পেয়ে আস্তে ধীরে মায়ের নাম্বারটা জানালো যুবকটাকে। জানে বিশেষ কাজ হবে না, তবু শেষ ভরসা যদি মায়ের মন গলে। তিথি তার চেম্বারে রোগী দেখায় ভীষণ ব্যস্ত। ছুটি কাটিয়ে আসার পর লম্বা রোগীদের লিস্ট পড়েছে তার হাতে। এদিকে হঠাৎ করে ঠান্ডা গরমে আবহাওয়া পরিবর্তনের জেরে সর্দি কাশির জ্বরে মানুষের অবস্থা নাজেহাল। রোগের প্রাদুর্ভাবও বেড়েছে শতগুণে, আর তাতেই বেড়েছে রোগীর চাপ। বেচারি রোগী দেখতে দেখতে নাওয়া খাওয়ার সময়টুকু পর্যন্ত সারাদিনে জোটাতে পারছে না। পেশেন্ট দেখা শেষ করে সবেমাত্র একটু ইজি চেয়ারে পিঠটা এলিয়ে দিতেই টেবিলের উপরে থাকা ফোনটা সাইলেন্ট মোডে ভাইব্রেট হয়ে নড়তে লাগলো। তিথি আধবোঝা চোখে চেয়ে দেখলো মায়ের নাম্বার থেকে ফোন এসেছে। বেশ কয়েকবার রিং হতে রিসিভ করে বলল, হ্যাঁ মা, বলো। হ্যাঁ রে মা, তুই কি খুব ব্যস্ত? এই এতক্ষণ ছিলাম, সবে হাত ফাঁকা হলো। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? বালাই শার্ট, সমস্যা হতে যাবে কেন? আমি তো এমনি একটা দরকারে তোর কাছে ফোন করেছিলাম। হ্যাঁ সেই, আমাকে তো তোমার দরকার পড়লেই মনে পড়ে, তাই না? কি আর করার, আমার মেয়েটা যে সব সমস্যার সমাধান, যুদ্ধের শেষ হাতিয়ার, তাই তাকে দরকারেই যে মনে পড়ে। মায়ের কথা শুনে তিথি হাসল। ডান হাতে ফোনটা ধরে বাম হাত দিয়ে ঘাড়খানা টিপতে টিপতে বলল, ঠিক আছে ঠিক আছে, আর মাখন লাগাতে হবে না, এবার ছেড়ে কাশো। পুজোতে তো এলি না, যাও বা এলি, দশমীর পর 2 দিন পার হতে না হতেই আবার চলে গেলি। এবার দীপাবলিতে ছুটি নিতে পারবি মা? নিলে তো নেওয়া যায়, তবে বেশি দিনের ছুটি বোধহয় পাবো না। এই মোটামুটি দিন 4 ছুটি হয়তো পেতে পারি। ওতেই হবে। আসলে কি হয়েছে বলতো, বাবুর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি বাবুর নামে কালী পুজো মানত করেছিলাম। বাবু সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে, তাই আর কালীবাসী করে রাখতে চাইছি না। ভাবছি এখনই পুজোটা দিয়ে দিই। ভালো বলেছ মা। ঠিক আছে, তুমি পুজোর অ্যারেঞ্জমেন্ট করো, আমি ছুটি নিচ্ছি। শোনো মা, দুলাল কাকার পুরো পরিবারকে, স্পেশালি অন্তরাকে কিন্তু তুমি নিজে গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসবে। আর হ্যাঁ, ভাইকেও সাথে নিয়ে যাবে। ওই মেয়েটা আর ওর পুরো পরিবার আমাদের জন্য যা করলো, তার কিঞ্চিত পরিমাণ আমাদের কোনো নিকট আত্মীয়রাও করেনি। ঠিক বলেছিস মা। ঠিক আছে, আমি রাখছি। মাথায় যে প্রচুর চাপ পড়ে গেল, আর যে হাতে মাত্র কয়েকটা দিনই বাকি। বলেই ফোনটা কেটে গলা হাঁকিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, কই গো, শুনছো? কোথায় গেলে? বিড়বিড় করে বলতে লাগলেন, আমার হয়েছে যত জ্বালা, কাউকে সময় মতো পাওয়া যায় না। বেহালা থানা আজ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। নতুন ইনচার্জ আজ জয়েন করবেন বলে কথা। থানার প্রতিটা কোণা ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। অপরাধী রাখার সেলগুলো পরিষ্কার করে রাখা হয়েছে। এমনকি এলোমেলো চেয়ার টেবিলগুলো আজ সাজানো। ঠিক ঘড়ির কাঁটায় 10টা বাজতে 5 মিনিট বাকি থাকতেই ঝা চকচকে সাদা রঙের শুভটা এসে দাঁড়ালো থানার সামনে বাউন্ডারির মধ্যে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিতেই ভেতর থেকে বেরিয়ে এলো ঝা চকচকে খাকি রঙের পোশাক পরা একজন পুরো দস্তুর পেটানো শরীরের শক্ত সামর্থ্য যুবক। চোখে রেব্যানের সানগ্লাস পরা, হাতের কবজিতে সিলভার রঙের ঘড়িটা রোদের সোনালি আলোয় চকচক করছে। পায়ে ব্রাউন কালারের চকচকে জুতো।
কাঁধের উপর 3টে স্টার লাগানো, মাথায় মুকুটের মতো শোভা পাচ্ছে সানমানিক টুপিখানা। থানার দরজা দিয়ে গটগট কদম ফেলে একেবারে ভেতরে প্রবেশ করলো অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। ভেতরে প্রবেশ করতেই থানায় উপস্থিত সকলে সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে সেলুট জানালো। যুবকটা মাথার ক্যাপ খুলে হাতের ইশারায় সবাইকে স্বাভাবিক হতে বলে চোখ থেকে রোদ চশমা খুলে ফেলল। পাশে দাঁড়ানোয় স্যার, আমি কনস্টেবল অমি ঘোষ। আসুন আপনার কেবিনটা দেখিয়ে দিই। দীপ্তি ছড়ানো চেহারায় তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল যুবকটা। ঠিক আছে, আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মৃদুল কান্তি নাগ, ডিএসপি অফ বেহালা পুলিশ স্টেশন, ডাইরেক্ট অ্যাপয়েন্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ হেডকোয়ার্টার। স্যার, ওয়েলকাম। বলেই ক্র্যাচে হালকা ভর দিয়ে হেঁটে থানার মধ্যে প্রবেশ করলো প্রতাপ। অতঃপর মৃদুলের সামনে দাঁড়িয়ে একটা সেলুট জানিয়ে হাতটা এগিয়ে ধরলো হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। মুখে বলল, স্যার, আই এম প্রতাপ দত্ত, ওসি বেহালা থানা। মুখমণ্ডলে। অতঃপর হ্যান্ডশেক করে মুখে নকল হাসির রেশ টেনে বলল, হ্যালো, নাইস টু মিট ইউ মিস্টার দত্ত। পায়ের দিকে তাকিয়ে বলল, আপনার পা তো দেখছি ইনজিওর্ড, তা কিভাবে হলো? ওই স্যার, একটা সিক্রেট অপারেশনে গিয়ে সন্ত্রাসীদের হাতে পড়ে যাই, ওখানেই আর কি। ও আই সি, ঠিক আছে, আপনি যান, আমি একটু নিজের কেবিনে যাচ্ছি। মিস্টার ঘোষ, আপনি একটু আমার কেবিনে আসুন তো। হেডকোয়ার্টার থেকে এক্ষুনি একটা মেইল আসবে, ওটা সাথে করে নিয়ে আসুন। বলেই নিজের কেবিনে যেতে যেতে মুচকি হাসল মৃদুল। মনে মনে বলে উঠল, সিক্রেট অপারেশন না? বের করছি তোর সিক্রেট অপারেশন। এবার সন্ত্রাসীরা তোকে রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় ঠেকাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মৃদুল নিজের ক্যাবিনে চলে যেতেই প্রতাপ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে থানার বাইরে বেরিয়ে এসে আবারও ফোন লাগালো শশীর নাম্বারে। সেটা আবার বন্ধ শোনালো। চোখজোড়া বুঝে ভাবতে লাগলো কোথায় যেতে পারে শশী। হঠাৎ অলোকের কথা মনে পড়ল। সাথে সাথে নম্বর লিস্টটা ঘেঁটে সেখানে কল করলো। জানতে পারল শশী সেখানেও যায়নি। বিরক্ত হয়ে ফোনটা কেটে মনে মনে ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি দিতে দিতে নিজের কাজে পা বাড়ালো। ঝাঝা শব্দ তুলে সবুজ রঙা সিএনজিটা এসে থামলো বনগাঁও কোর্টের সামনে। ছোট্ট অর্ঘ্যকে সামলে কাগজপত্রের ফাইলটা হাতে নিয়ে খুব সাবধানে নেমে বেরিয়ে এলো শশী। ভাড়ার টাকাটা মিটিয়ে দিয়ে এগিয়ে এলো গন্তব্যে। সেখানে সারি সারি মুহুরিদের দেখা যাচ্ছে। ছোট ছোট অস্থায়ী ছাউনির নিচে চেয়ার টেবিল পেতে বসে আছে। চারদিক থেকে ভেসে আসছে টাইপ মেশিনের খটখট টাইপ করার শব্দ। শশী সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অনেক কিছু ভাবল। আসলে আজ সাহস করে এক বিশাল বড় পদক্ষেপ নিতে এসেছে। বুকের ভেতরটা তার অস্বাভাবিক পরিমাণে কাঁপছে থরথর করে। সে যে কাজ করতে এসেছে সেটাকে আসলে এক দুঃসাহসিক অভিযান বলা চলে। তরঙ্গায়িত চিন্তাভাবনার বক্ররেখাগুলোকে আর বেশি দূর প্রবাহিত হতে না দিয়ে ইতি টানল সেখানেই। আস্তে ধীরে হেঁটে এগিয়ে এলো একজন বাবার বয়সী মৌরির সামনে। টেবিলের সামনে পাতানো প্লাস্টিকের লাল রঙের চেয়ারখানা দেখতে পেয়ে গিয়ে বসলো সেখানে। এদিকে মৌরি তখন হাতের টাইপ মেশিনে ঝড়ের গতিতে টাইপ করে চলেছেন। হঠাৎ তার ধ্যান ভাঙল একটা রিনরিনে মিষ্টি মহিলা কণ্ঠে। কাকাবাবু শুনছেন? টাইপ করা থামিয়ে পাওয়ারওয়ালা মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে তাকালেন ব্যক্তিটি। সামনে বসা বাচ্চা কোলে শশীকে দেখে বললেন, হ্যাঁ বলুন। আমি একটু দরকারে এসেছিলাম আসলে। বলুন, আমি আপনাকে কি বিষয়ে সাহায্য করতে পারি? শশী অনেক চেষ্টা করে নিজের মনের ইতস্তত ভাবটা কাটিয়ে বলল, আমি ডিভোর্স অ্যাপ্লিকেশন ফাইল করতে চাই, কিভাবে করব? সামনে বসা মৌরি অবাক হয়ে তাকিয়ে রইল শশীর দিকে। বেশ কিছুক্ষণ পর বলল, আপনাকে একটা ডকুমেন্টসের লিস্ট দিচ্ছি, সেগুলো কাছে থাকলে আজই অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাবে। তারপর কোর্টের সম্মতি পেলেই ফাইল হয়ে যাবে।
ঠিক আছে, এই নিন আমার কাগজপত্রের ফাইল। আপনার যা যা লাগে এখান থেকে নিন। বলেই ফাইলটা এগিয়ে দিল মৌরির সামনে। পৃথা দেবী ভবেশবাবুর সামনে বসে নির্বাক হয়ে তাকিয়ে আছেন স্বামীর দিকে। এই মানুষটা এতদিন কত কিছু নিজের দায়িত্বে সামলেছে তা ভেবেই অবাক হলেন। নিজের দুটো মেয়ে, গোটা সংসারের দায়িত্ব, ব্যবসা, সেই সাথে ভাইয়ের মেয়েটার দায়িত্ব, সব কিছু সামলেছেন এক হাতে। সে সঙ্গে ছিল তার নিত্য দৈনন্দিন সাংসারিক ঝগড়াঝাটি, শত শত অভিযোগ অনুযোগ। কিন্তু মানুষটা এত এত চাপ সামলিয়ে সে কখনো তার সাথে ঝগড়া করেনি, আর না বিরক্ত হয়ে তাকে কখনো কোনো বিষয় নিয়ে খারাপ কথা বলেছেন। বরং যখন যা অভিযোগ অনুযোগ করা হয়েছে সেই বিষয়গুলো মাথায় রেখে দক্ষতার সাথে সামলেছেন চিরকাল। আজ মানুষটার এই পরিস্থিতি তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে যে সে এই পরিবারের জন্য ঠিক কতটা প্রয়োজনীয়। আজ বড় মেয়ে পিয়ালির কথা বুঝতে পারলেন এই বিষয়টিকে সামলানোর জন্য স্বামীর সেই দক্ষতার ঐকান্তিক প্রয়োজন। সে সব ভেবে আস্তে করে হেঁটে গিয়ে দরজাটা ভিজিয়ে দিয়ে এসে বসলেন স্বামীর পাশে। ভবেশবাবু বাঁকা মুখে তাকালেন স্ত্রীর দিকে, ইশারায় জিজ্ঞেস করলেন কি হয়েছে। পৃথা দেবী অনিচ্ছা সত্ত্বেও ভবেশবাবুকে বড় মেয়ের ব্যাপারটা খুলে বললেন। ভবেশবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো মতে বললেন, জামাইকে ফোন করো, আসল বিষয়টা তাহলে জানা যাবে। পৃথা দেবী তাই করলেন। ফোন লাগালেন জামাইয়ের নম্বরে। বেশ কয়েকবার রিং হয়ে হয়ে কেটে গেল, কেউ তুলল না। পৃথা দেবী হতাশ হয়ে যখন ফোন রাখতে যাবেন ঠিক তখনই বিরাজের নাম্বার থেকে কল এলো। পৃথা দেবী ফোন তুলে আন্তরিক আদান প্রদান করতে গেলেই ওপাশ থেকে ভেসে এলো বিরাজের কর্কশ কণ্ঠ। থাক, আর আমাদের খোঁজ খবর নিয়ে অযথা বাড়াবাড়ি করবেন না, চিন্তা করবেন না। আমি আপনার মেয়েকে খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। পৃথা দেবীর বুকটা কেঁপে উঠল থরথর করে। নিজেকে কোনো মতে সামলে বললেন, এসব তুমি কি বলছো বাবা? ঝগড়া অশান্তি কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না বলো তো? তাই বলে ডিভোর্স কোনো সমাধান নয়। আমার পিউ যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটাই হলো আপনাদের সমস্যা, জানেন তো। গতবার আপনার মেয়ে নিউ ইয়র্কে গিয়ে যে বেহায়াপনা করে এসেছে তা কিন্তু আমি বাবাকে সব কিছু জানিয়েছিলাম। উনি কিন্তু আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন মেয়েকে সঠিক শিক্ষা দেবেন, কিন্তু সেসব কিছুই হয়নি। বরং তার উদ্ধত আচরণ দিনের পর দিন বেড়েছে। তাই এবার আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ। আমি আপনার ক্ষমা গ্রহণ করতে পারলাম না। শুনুন, আপনার মেয়ে সংসার করার জন্য বিয়ে করেনি। ওর আসলে বিদেশি মালদার টাকার মেশিন প্রয়োজন ছিল, যে ওর সমস্ত খোরাক মেটাবে। দুর্ভাগ্যবশত আমি সেই দলের নাম লিখিয়ে ফেলেছিলাম। তাই এবার মুক্তি চাইছি, সাথে আপনার মেয়েকেও চাইছে দিয়ে দিতে। পৃথা দেবী বিরাজের কথার ধরনে বুঝতে পারলেন তার মেয়ের 100% দোষ। জামাইয়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখনই যদি মেরামত না করেন তাহলে এই সম্পর্ক ভাঙতে বিন্দুমাত্র সময় লাগবে না। তাই ভীষণ করুণ কণ্ঠে বলে উঠলেন, বাবা একটু শান্ত হও, আমাকে একটু খুলে বলো আসলে হয়েছেটা কি? বিরাজ একটুও শান্ত হতে পারল না পৃথা দেবীর কথায়। আগের মতোই গলায় ঝাঁঝ রেখে বলল, আজ আপনার মেয়ের বিবেকহীনতার কারণে আমার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানে এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সেদিন যদি সবাইকে চমকে দিতে আমি বাড়িতে সময় মতো না পৌঁছাতাম তাহলে আমার মাকে হয়তো মৃত অবস্থায় পেতাম। শুনুন, আপনার আদরের মেয়ের রূপ সৌন্দর্য ওকেই মোবারক জানালাম। আমার কাছে ওই জিনিসটার দাম কমে গেছে, আর আমি ওকে এই সংসারে আর তুলব না। রাখছি। বলেই ফোন কাটল বিরাজ। ভবেশবাবু আর পৃথা দেবী অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। আচমকা ফুপিয়ে কেঁদে উঠলেন পৃথা দেবী। আঁচলে মুখ চেপে বলে উঠলেন, ঠিক কোন পাপের শাস্তি পাচ্ছি আমরা বলতে পারো? ভবেশবাবু পৃথা দেবীর এক হাত নিজের ভালো হাতের মুঠোয় ধরে অস্পষ্টভাবে বললেন, পাপ তো করেছি আমরা পৃথা, তাও আবার সজ্ঞানে। চমকে তাকালেন পৃথা দেবী। ভবেশবাবু জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, তুমি বিগত বছরগুলোর কথা একটু স্মরণে আনো, তাহলেই আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে আর সব কিছু বুঝতেও পারবে।
পরের মেয়েকে শাসন বারণ করতে গিয়ে আর চরম শিক্ষা দিতে গিয়ে নিজের মেয়েদের যে তুমি অশিক্ষা কুশিক্ষা দিয়ে ফেলেছ, তা কি সেদিন তুমি বুঝতে পেরেছিলে? আমি তোমাকে 1000 বার বলা সত্ত্বেও তুমি বোঝোনি। উল্টে উল্টে তুমি আমাকেই যা নয় তা খারাপ খারাপ কথা শুনিয়েছ। আজ দেখো তোমার সেদিনের সেই অশিক্ষা ঠিক কেমন করে তোমার কাছে ফিরে এসেছে। অথচ আজ সেই নির্যাতিতা মেয়েটাই দিন শেষে চরম সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। ধীরে ধীরে পৃথাদেবীর শ্রাবণীর প্রতি করা প্রতিটা অন্যায় মনে পড়ে গেল। আসলে তিনি চরম নির্যাতন করতেন মেয়েটার ওপরে। শিক্ষা দেওয়ার নাম করে না জানি কত শত বাজে কথা, নোংরা ভাষা দিয়েছেন মেয়েটাকে। যখন তখন বিনা কারণে গায়ে হাত তুলতেও পর্যন্ত দ্বিতীয়বার ভাবেননি। এমনকি নিজের মেয়েদের দোষগুলোকে সারাক্ষণ চাপা দিয়ে ওই নিরপরাধ মেয়েটার দোষ খুঁজে বেড়াতেন অহর্নিশ। এই মুহূর্তে এই লহমায় অপরাধবোধের গ্লানিতে ভেসে গেলেন পৃথাদেবী। চোখের কার্নিশ গড়িয়ে উপচে পড়ল উষ্মা জড়ানো উষ্ণ তরল। আজ বুঝতে পারছেন অন্যায় কাজ করলে প্রকৃতি কোনো না কোনোভাবে তার সঠিক শাস্তি তোমাকে ফেরত দেবেই। এই যে দুনিয়ার সরল রৈখিক নিয়ম, একেবারে নিজের বানানো বৃত্তীয় পথে ঘুরতে ঘুরতে নিজের কাছে ফেরত আসে। সায়ন্তন স্যার অনেকক্ষণ হলো নিজের ক্যাবিনে এদিক ওদিক হাঁটছেন অস্থির হয়ে, আর বারবার দরজার দিকে তাকাচ্ছেন। এভাবে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। নিজের অস্থিরতা দমাতে না পেরে পকেট থেকে মোবাইল ফোনটা বার করে পুনরায় কল বসালেন। 30 মিনিট আগে কল করা নম্বরে। দুবার রিং হতে ওপাশ থেকে অভি ফোনটা তুলে বলল, স্যার আমি ইউনিভার্সিটির গেটে আছি, 5 মিনিট লাগবে। বলেই ফোন কাটলো। এদিকে সায়ন্তন স্যার অস্থিরতার চোটে কি করবেন বুঝে উঠতে পারছেন না। এভাবেই ছটফট করতে করতে 5 মিনিট আরও কেটে গেল। তখনই ঘর্মাত্মক শরীরে হন্তদন্ত হয়ে ক্যাবিনের দরজা খুলে অভি বলে উঠল, মে আই কাম ইন স্যার? সায়ন্তন স্যার তড়িঘড়ি পেছন ঘুরে অভিকে দেখে বলে উঠলেন। ইয়েস কাম। অভি ভেতরে ঢুকতে তিনি দুবাহু মিলে অভিকে জড়িয়ে ধরলেন, বললেন, মাই বয়, টুডে আই এম ভেরি হ্যাপি ফর ইউ। কেন স্যার, কি হয়েছে? শান্তন স্যার অভিকে ছেড়ে কম্পিউটার স্ক্রিন অন করে একটা মেল বার করলেন, বললেন। সি। অভি বিস্ময় নিয়ে তাকালো সেদিকে। যা দেখলো তাতে সেও রীতিমতো বাকরুদ্ধ। হাঁটু কাঁপছে রীতিমতো। এক হাতে কোমরে গুছিয়ে আরেক হাতে মুখ চেপে ধরল, আশ্চর্য চকিত হয়ে। এই অভিব্যক্তি যে সত্যি ভাষায় অপ্রকাশ্য। ছলছলে আঁখি জোড়া মিলে স্যারের দিকে তাকাতেই সায়ন্তন স্যার অভির কাঁধে চাপড়ে বললেন, আমি জানতাম তুমি সফল হবেই। দেখো, আজ তোমার সফলতা তোমার সামনে দাঁড়িয়ে। তোমার কষ্ট বৃথা যায়নি অভিযান। স্যার আমি সত্যি ভাবিনি ফার্স্ট টাইম সিএসসি এর মতো এত টাফ এক্সামে সিলেকশন হয়ে যাবে। সত্যি বলতে ততটাও ভালো প্রিপারেশন ছিল না। এমনটাই হয় মাই বয়। যাই হোক, আগামী মাসে তোমার জয়নিং এই যাদবপুর ইউনিভার্সিটিতেই, আজ অ্যাজ এ পার্মানেন্ট লেকচারার অফ ফিজিক্স ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো মাই ইউ কলিগ। বলেই হাসলেন। অভি চোখের জল মুছে নিয়ে হাসি মুখে মাথা নেড়ে বলল, ইয়েস স্যার। তারপর স্যারকে প্রণাম জানিয়ে তড়িঘড়ি করে ফোন লাগালো বাবা মায়ের কাছে। এমন একটা সুসংবাদ দেবতুল্য বাবা মাকে না জানালে হয় নাকি। দুলালবাবু আর মনোরমাকে তার চাকরি পাওয়ার খবর জানানোর পর ছুটল বাড়ির উদ্দেশ্যে, তার ভালোবাসায় সিক্ত প্রণয়নীর কাছে। আজ আবার নতুন করে ভালোবাসায় বাঁধবে মেয়েটাকে, যার পবিত্র পরশ পাথরের মতো ছোঁয়ায় সমস্ত ভাগ্যদোষ, জীবনের সমস্ত খারাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে একেবারে। হারিয়ে যাওয়া সুখ পাখিগুলো এসে নিজে থেকেই ধরা দিচ্ছে একে একে তার হাতে। আসলে জ্ঞানী ব্যক্তিরা ঠিকই বলেন, পবিত্র ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদ থাকে। অভির প্রতি শ্রাবণীর পবিত্র ভালোবাসার জোর আর অভির তার স্ত্রীর প্রতি ভালোবাসা আর সম্মান তাকে চরম সাফল্য অর্জন করতে ঈশ্বর নিজে সহায় হয়েছেন। যে বিকেলে নরম আলো আর শীতল মেঠো হাওয়ায় মিঠে পরশ আকাশে বাতাসে ছড়িয়ে থাকলেও আজ দুলাল বাবুর বাড়িতে বিনা তিথিতে উৎসব শুরু হয়ে গেছে। ছেলের সাফল্যের খবরে পাগল হবার জোগাড় সবার।
সুখ সুখ অনুভূতি লেপ্টে আছে সকলের অন্তরে। দুলালবাবু যখনই সুখবরটা কানে শুনেছেন, তক্ষুনি এলাকার মিষ্টির দোকান থেকে খাঁটি ছানার তৈরি কাঁচাগোল্লা প্যাকেট ভরে নিয়ে এসেছেন বাড়িতে। সেগুলো অন্তরার মনোরমা দুই মা মেয়েতে মিলে পাড়ায় বিতরণ করতে করতে হাঁপিয়ে গেছেন। আরে পারে সব প্রতিবেশীদের মিষ্টি দিয়ে সবেমাত্র বাড়ি ফিরে গা এলিয়ে দিয়েছেন ফ্যানের নিচে। ঠিক তখনই বাইরে থেকে শোনা গেল মুক্তা দেবীর কণ্ঠ। কই গো মনোরমা, বাড়ি আছো নাকি? মনোরমা তড়িঘড়ি করে ছুটে এলেন আওয়াজ শুনে। লোহার গ্রিলটা টেনে খুলে বেরিয়ে এসে দেখলো সজল আর মুক্তা দেবী দাঁড়িয়ে আছে বাইরে। মনোরমা একগাল হাসি ঠোঁটে ছড়িয়ে সাদরে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এলো ভেতরে।